ফেব্রুয়ারিতেই নির্বাচন, জাতিসংঘে বললেন প্রধান উপদেষ্টা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে সংস্কার এগিয়ে নিচ্ছে সরকার। জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় অনেক দেশের ওয়াকআউট। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতিকে পাগলামি, দাবি নেতানিয়াহুর। সম্ভাবনা থাকলেও নানা কারণে সমৃদ্ধ হয়নি পর্যটন খাত। নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলতায় আশানুরূপ নয় বিদেশি পর্যটক, বলছেন সংশ্লিষ্টরা। পুলিশ ফাঁড়ির অভাবে অপরাধীদের অভয়ারণ্য বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরাঞ্চল। জীবন জীবিকা নিয়ে শঙ্কিত চরবাসী। সুনামগঞ্জ পৌরসভায় সড়ক ও অন্যান্য স্থানে ব্যবহার হচ্ছে নিম্নমানের স্ট্রিট লাইট। ভুলের অজুহাত দিলেন দায়িত্বশীলরা। এবং দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্পকে বিশ্ব শান্তির প্রতীক বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেহবাজ মহান নেতা, পাল্টা প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট। স্বাগত ডিভিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এমন বার্তা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে আর স্বৈরাচারের আবির্ভাব হবে না। আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চলমান থাকবে নানা সংস্কার। বিগত 15 বছরের অপশাসন ও দুর্নীতির চিত্র তুলে ধরে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও বিশ্ববাসীর সহায়তা চান তিনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানেরও তাগিদ দেন ডক্টর ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯:৩০টার দিকে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ৪০ মিনিটের এই ভাষণে বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে নানা বিষয় তুলে ধরেন ডক্টর ইউনূস। বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের কথা তুলে ধরেন জাতিসংঘে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সংস্কার চলমান থাকবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আওয়ামী লীগের বিগত 15 বছরের অপশাসন ও সম্পদ চুরির চিত্র তুলে ধরে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বের সহায়তা কামনা করেন। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আগ্রহের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায়। তারা নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নের জন্য আরও বেশি সুযোগ দেয়। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয় জানিয়ে প্রধান উপদেষ্টা এই সমস্যা সমাধানে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার, তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা কথা বলেন নারী অধিকার রক্ষার বিষয়েও। বিশ্বে চলমান বিভিন্ন সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করে আগামীর বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তার 3-0 তত্ত্ব তুলে ধরেন সবার সামনে। 3-0 পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক, এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। মনিরুল সোহাগ,
ডিবিসি নিউজ, ঢাকা। সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দেশের পর্যটন খাত সমৃদ্ধ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। যদিও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের দাবি দেশি বিদেশি পর্যটক বেড়েছে, কিন্তু পর্যটন নিয়ে কাজ করা বিদেশি বেসরকারি সংগঠন টোয়াব বলছে নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলতার কারণে বিদেশি পর্যটক এখনও আশানুরূপ নয়। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সবুজ বনানী, আঁকাবাঁকা শত নদী, শ্যামল পাহাড়, সুদীর্ঘ সমুদ্র সৈকত। এমন বৈচিত্র্যের সমাহারে এশিয়ার ছোট্ট সবুজ ভূমি বাংলাদেশ। রূপসী বাংলা রূপে মুগ্ধ কবি লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আস। আমাদের প্রকৃতিতে এক ধরনের মন ছোঁয়া বিষয়টা কাজ করে, যার কারণে বারবার ছুটে আসি। আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে আসার পর এগুলো দেখে আমার একদম মনটা ভালো হয়েছে। বাংলাদেশ সত্যিই খুব সুন্দর, অপূর্ব বাংলাদেশ। ষড়ঋতুর বৈচিত্র্যময় ভূমি, শরতে কাশফুল দোলানো শান্ত বাতাস, নীলাকাশে ছুটে চলা সাদা মেঘ ও বলাকার ঝাঁক, বর্ষায় রোদ বৃষ্টির লুকোচুরি, হেমন্তে পিঠাপুলির ধুম, শীতের কুয়াশার চাদরে মোড়ানো প্রান্তর, বসন্তে রূপ মেলে ফুল পাখি প্রকৃতির রসায়নে, গ্রীষ্মের খরতাপে মধুমাস জ্যৈষ্ঠের গান। বাঙালি পাহাড়ি সহ নানা ভাষা, ধর্ম ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন, যা সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটন কর্পোরেশনের দাবি 2023 তুলনায় 2024 বেড়েছে বিদেশি পর্যটক। যেই পরিমাণ জবের সংখ্যা বাড়ছে, হোটেল মোটেল রিসোর্ট সবখানে, এবং টুরিস্ট মুভমেন্টও বাড়ছে, আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের সাইজ অ্যারাউন্ড 3 crore। আমরা বিদেশি পর্যটকদের আনার জন্য পাশাপাশি পর্যটন সম্পদ যাতে রক্ষা হয়, সুরক্ষা হয়, সেটা নিয়ে কাজ করছে। বেসরকারি সংগঠন টোয়াবের অভিযোগ, পর্যটন খাতকে শিল্প স্বীকৃতি দিলেও এ খাতের উন্নয়নে সহযোগিতা নেই সরকারের। 2022 সালে আমাদেরকে ট্রাস্ট ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমাদের ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রি, শিল্প। কিন্তু সেই অগ্রসমান শিল্প হিসেবে সরকারের কাছ থেকে তেমন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি মাস্টার প্ল্যান আসবে, তত তাড়াতাড়ি ট্যুরিজম স্টেক হোল্ডার একসাথে কাজ করতে পারবে ওই মাস্টার প্ল্যানের নির্দেশনা অনুযায়ী। বাংলাদেশ শুধু সৌন্দর্যের লীলাভূমি নয়, আতিথেয়তা পরায়ণ মানুষ পর্যটকদের কাছে আকর্ষণের ভিন্ন মাত্রা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই কবিতার লাইন দুটোতে তিনি এমন একটি সত্য প্রকাশ করে গেছেন, যেখানে বাংলাদেশ স্বপ্ন দিয়ে তৈরি এবং স্মৃতি দিয়ে ঘেরা, যেখানে এমন সুন্দর বাংলাদেশ এবং ভালোবাসার যে অনিন্দ্য অনুভূতি, সেটি পৃথিবীর আর অন্য কোথাও নেই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। গেল 8 মাসে একজন পর্যটকও যেতে পারেনি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। অনেকটা অসহায় অবস্থায় খাত সংশ্লিষ্টরা, ভিন্ন কোনো কাজের সুযোগ না থাকায় নেই ভালোভাবে টিকে থাকার ব্যবস্থাও। এমনকি সরকার থেকেও ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি কোনো সহায়তা। তাই সেন্ট মার্টিনকে পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি ব্যবসায়ীদের। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের অন্যতম আকর্ষণীয় হলেও গত 8 মাস ধরে শুনশান নীরবতা এই দ্বীপে। সরকারি নিষেধাজ্ঞায় 31 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে ভ্রমণকারীদের যাতায়াত। যদিও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত সেন্ট মার্টিনে প্রায় 90% মানুষ। পর্যটন কেন্দ্রটি বন্ধ থাকায় অসহায় অবস্থায় তারা। অনেক কষ্ট হয়ে চলতেছে, আমি তো এখানে চাকরি করি, আমাদের বেতন পর্যন্ত দিতে পারে নাই, কোনো পর্যটক নাই, মাছ ধরতে গেলে দূরে যেয়ে মাছ মারতে পারে না। দীর্ঘ সময় ধরে পর্যটক না যাওয়ায় হোটেল মোটেল ও রিসোর্টগুলো বেহাল। অযত্ন, অবহেলা আর ব্যবহার না থাকায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ অবকাঠামো। আমাদের বাঁচার কোনো উপায় নেই। তো আমাদের যদি দ্বীপের বাইরে কোনো ব্যবসা বাণিজ্য চালু থাকতো, তাহলে আমরা ওই ব্যবসা দিয়ে আমরা টিকে থাকতাম। সেন্ট মার্টিনে আপনার প্রায় 10,000 মানুষ আছে, 10,000 মানুষের মধ্যে আপনার 9,000 মানুষ এই ব্যবসার সাথে জড়িত। পর্যটন বন্ধ থাকার প্রভাব পড়েছে আরও নানা দিকে। আমি চা নাস্তার দোকান দিতাম, এখন তো আর পর্যটক আসতেছে না, এখন কোনো দোকান চলতে পারতেছি না, দিতেও পারতেছি না। 100-র উপর ছেলেবেলে বাইরে পড়ালেখা করি,
তারা এখন হচ্ছে জাস্ট ক্লাস করতে যেতে পারে না, পরীক্ষা দিতে যাচ্ছে, কারণ আর্থিক সংকটের কারণে তারা ওখানে থাকতে পারতেছে না। তবে এই অবস্থা চলতে থাকলেও সরকার থেকে কোনো রকমের সহায়তা দেয়া হয়নি ক্ষতিগ্রস্তদের। আমাদের সেন্ট মার্টিনের দিব্যাসী মনে করো বোধ কি মনে করো সহ্য করিয়া দাঁড় করিয়া গড় স্বর্ণ বিক্রি করিয়া 2টা 3টা 5টা করে রুম করছে। এখন চলার মতোই কি ওর মনে তৌফিকে নাই। সরকার যদি কিছুটা আমাদের দিকে তাকাইলে মনে করেন আমাদের জন্য একটু ভালো হবে। স্থানীয় প্রশাসন বলছে পর্যটন ব্যবসা বন্ধ থাকায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। আমাদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে, আমরা সেই তালিকাটি প্রেরণ করেছি। আমরা আশা করছি এই ট্যুরিস্ট সিজনের আগেই হয়তোবা তাদের জন্য সরাসরি কোনো গ্র্যান্ট যাবে। একই সাথে আমরা আমাদের যে সরকারি যে সামর্থ্য অনুযায়ী সরকারের যেই প্রকল্পগুলো, যেমন সেখানে চাল বা অন্য যে কোনো কিছু কৃষি সহায়তা, সবকিছুর পরিমাণকে আমরা সর্বোচ্চ পরিমাণে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ট্যুরিজমের যে ঘাটতিটা সেটা তারা কাটিয়ে উঠতে পারে। এই অবস্থায় আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। পরের 4 মাস যাতায়াত করতে পারলেও এর মধ্যে প্রথম 2 মাস দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ। তার পরের 2 মাস রাতে অবস্থানের অনুমতি থাকলেও পবিত্র রমজান এবং নির্বাচনের প্রভাবে খুব বেশি পর্যটক না পাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে নেই আন্তর্জাতিক মানের ব্যবস্থা। সৈকত ছাড়া বিনোদনের জন্য গড়ে ওঠেনি আধুনিক কোনো সুযোগ সুবিধা। এর জন্য পরিকল্পনা, উদাসীনতা ও উদ্যোগের অভাবকে দায়ী করছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিশ্বের বৃহত্তম এই সৈকতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ তাদের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বরাবরই কাছে টানে দেশি বিদেশি পর্যটকদের। কিন্তু সমুদ্রের টানে ছুটে আসা এসব পর্যটক দিনের বেলায় সৈকতে আনন্দমুখ সময় কাটালেও রাতে বিনোদনের ব্যবস্থা না থাকায় হতাশ হন। দিনের বেলায় সবাই আমরা আসছি, রাত্রের বেলাও যদি এইভাবে আসা যায়, সবাই যেন একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা যায়। এই আসি একই ধরনের খালি বিচই দেখা যায়, সন্ধ্যা হলে বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হয়। এখানে আলাদাভাবে কিছু ডেকোরেশন করে কনসার্টের সিস্টেম, কোনো ছোট মোটো পার্ক বিচের সামনে, সিনেপ্লেক্স, এগুলো করলে আর কি ভালো হয়। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারে দিনরাত 24 ঘন্টায় বিনোদনের ব্যবস্থা থাকা জরুরি। তবে পরিকল্পনা, উদাসীনতা, উদ্যোগের অভাবে তা সম্ভব হচ্ছে না। পরিকল্পিতভাবে পর্যটন শিল্পকে কিভাবে আগানো যায়, এখানে অবশ্যই বিদেশি বিনিয়োগকারী বলেন, লোকাল বাংলাদেশি দেশি বিনিয়োগকারী বলেন, তাদেরকে প্রশাসনিক সুবিধা দিতে হবে। একটা বিনোদনের বিষয়, সাগর পাহাড় ঠিক আছে, তারপরে যে বিষয়টা যে তারা আরো কিছু বিনোদন চায়, সেটার কোনো সুব্যবস্থা আমাদের নাই। কক্সবাজারকে ঘিরে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়নে সময়োপযোগী উদ্যোগের অভাব রয়েছে। আমি মনে করি যে পর্যটককে যদি আমরা আসলে পর্যটক বান্ধব করতে চাই, কক্সবাজারকে যদি বহুমাত্রিক পর্যটন শিল্পের আওতায় আনতে চাই, তাহলে আমাদের এখানে সম্মিলিতভাবে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে একটা কর্মপরিকল্পনার দরকার আছে। প্রশাসন সংশ্লিষ্টদের দাবি কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রের রূপ দিতে পর্যটকদের নিরাপত্তা সহ সরকারের নানা উদ্যোগ ও পরিকল্পনা অব্যাহত রয়েছে। এখানে সন্ধ্যার পরে আসলে আমাদের যে বিচ 3টি আছে, প্রধান যে 3টি বিচ আছে, তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা, এখানে নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বিচটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন নগরী। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটি ছাড়াও এবার শ্রাবণের শেষে হাওরে পানি বাড়ায় পর্যটকের সংখ্যাও বেড়েছে। পূজার ছুটি উপলক্ষে এরই মধ্যে হাওরের 70% হাউস বোটের বুকিং শেষ। দুর্গোৎসবের ছুটিতে হাজারো পর্যটকের ভিড় জমবে মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। তবে হাওরের ক্ষতি না করে পর্যটক বিকাশের প্রত্যাশা বিশ্ব পর্যটন দিবসে। শরতে টাঙ্গুয়ার হাওরে ভরা বর্ষার রূপ, যা দেখে চোখ জুড়িয়ে আসে যে কোনো সৌন্দর্য পিপাসুর। উত্তরের সবুজ মেঘালয় পাহাড়, শরতের আকাশ আর হাওরের স্বচ্ছ জলে জলকেলি সব মিলিয়ে অন্যরকম এক মুগ্ধতা চারপাশে। আর রাতে জল জোছনার মায়াবী খেলায় মন জুড়িয়ে যায় ভ্রমণ পিপাসুদের। সেই আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।
এবার 4 দিনের পূজার ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হাওরের বিলাসী হাউসবোটগুলো। এরই মধ্যে বেশিরভাগ হাউসবোট বুকিং হয়ে গেছে জানিয়েছেন হাউসবোট মালিকরা। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়, স্পষ্টভাবে পাহাড় দেখা যায়। এখন হাউসবোট দিয়ে ঘুরলে মূলত আপনি হাওরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ট্যুরিস্টের যে প্রেশারটা এটা সম্পূর্ণরূপে সামলানোর জন্য প্রস্তুত এবং আমাদের মোটামুটি বুকিংও অলমোস্ট সব কমপ্লিট হয়ে যাচ্ছে। সম্প্রতি পর্যটকদের সেবা দেওয়ার জন্য শহরে তৈরি হয়েছে উন্নত মানের আবাসন ব্যবস্থা। সবকিছু মিলিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা ফ্যামিলি প্যাকেজ, কাপল প্যাকেজ সহ দিয়ে রেখেছি এবং আমাদের ঘোরার যে প্রাইস আছে তার থেকেও আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তারা যদি আমাদের এখানে আসেন। আমরা চাচ্ছি যারাই আসবেন তারা যেন হাসি মুখে আমাদের এখান থেকে বিদায় নিতে পারেন। তবে হাওরের ক্ষতি না করে পর্যটন বিকাশের কথা জানালেন জেলা প্রশাসন। এই বছর আমরা পর্যটনকে ইকো ট্যুরিজম করার জন্য আমরা হাওর অঞ্চলে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি। আমরা জালের ডাস্টবিন তৈরি করা যায় কিনা এইটার চিন্তা ভাবনা করতেছি। লোকজনকে জানান যে আপনারা শনিবার রাত্রে সঙ্গীত সত্রা কিংবা বাউল সঙ্গীত হবে, এর মাধ্যমে হয়তো কিছু আয়ের পথ করে দেয়া যেতে পারে, সেইটা নিয়েও কাজ করতেছি। সুনামগঞ্জের পর্যটন সংশ্লিষ্টদের আশা, এবারের ছুটিতে ভ্রমণ পিপাসুদের আগমনে মুখর হয়ে উঠবে হাওর। ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়ির পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও নেই নতুন কোনো উদ্যোগ। সম্ভাবনাময় পর্যটন খাতকে আরও বেশি সমৃদ্ধশীল ও পর্যটকমুখী করতে দরকার অবকাঠামোগত উন্নয়ন। পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা নেয়ার দাবি স্থানীয়দের। নৈসর্গিক সৌন্দর্যে লীলাভূমি, পাহাড়িগিরির ঝর্ণা আর উঁচু নিচু পাহাড়ের বুক চিরে সবুজের সমারোহপূর্ণ প্রকৃতির রানীখ্যাত পার্বত্য জেলা খাগড়াছড়ি। তাই ছুটি কিংবা অবসর পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে প্রতিনিয়তই অগণিত পর্যটক এখানে ঘুরতে আসেন। এখানে যদি রাস্তাগুলো ভালো থাকতো, গাড়ি দিয়ে একটু নিচে নামা যায়, তো একটু বাচ্চাদের কিছু জোন টোন থাকতো। ইলেকট্রিসিটির যে বিষয়টা আর পানির যে অ্যাভেলেবিলিটি, এটা আমার মনে হয়েছে আরেকটু বেটার হলে এখানে এসে এনজয় করতে পারবে। 1983 সালে খাগড়াছড়িকে জেলা হিসেবে ঘোষণার পর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে আলুটিলার প্রবেশমুখে জেলা প্রশাসনের উদ্যোগে তোরণ নির্মাণ করা হয়, কিন্তু অপর্যাপ্ত সুযোগ সুবিধা, বেহাল রাস্তাঘাট ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মিলছে না সুফল। এখানে পর্যটক এসে যে ঘোরাঘুরি করবে সঠিক নিরাপত্তা নেই, যেই সময় ব্যয় করবে তার বিভিন্ন উপকরণ থাকা দরকার। আমাদের সম্পদ রয়েছে, এগুলোকে কেন্দ্র করে পর্যটন বিকশিত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে এই সুপরিকল্পিতভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে না। এছাড়া জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, দেবতা পুকুর সহ অন্যান্য পর্যটন স্পটগুলো নিয়েও নেই তেমন দূরদর্শী পরিকল্পনা। পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা নেওয়ার দাবি অংশীজনদের। খাগড়াছড়িকে আরও উন্নত এবং আধুনিকভাবে বিভিন্ন স্পটগুলোকে সাজালে খাগড়াছড়িতে লোক থাকবে এবং গেস্ট আসবে। সাজেকে যাবে, সাজেকে যাওয়ার যেয়ে ফিরলে এখানে যেন একদিন দুদিন তারা অবস্থান নিতে পারে, এই ধরনের করে সাজানোর চেষ্টা করতেছি আমরা। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। রেগুলার নিরাপত্তার পাশাপাশি বাড়তি নিরাপত্তা আমরা দিচ্ছি, তারা যখন যা আসা রুটগুলোতে আমরা নিরাপত্তা দিচ্ছি। পাশাপাশি কেউ যদি অতিরিক্ত বা এক্সট্রা নিরাপত্তা চাই সেক্ষেত্রে আমরা স্কট করে থাকি। খাগড়াছড়ি পর্যটনের সমৃদ্ধিতে রাস্তাঘাট ও ইকো ট্যুরিজমের উপর বিশেষ নজর দেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম্মু ছাত্র জনতার ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল 5টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এতে জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা সদরের বিভিন্ন সড়কে গাছ কেটে, গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর সহ সাধারণ মানুষ। এদিকে পর্যটন দিবসে খাগড়াছড়িতে বিভিন্ন জেলার পর্যটক এসে বিপাকে পড়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চরাঞ্চলে লক্ষাধিক মানুষের জানমালের নিরাপত্তায় 1.5 দশক আগে পুলিশ ফাঁড়ি স্থাপনের
প্রস্তাব দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। আর সেই সুযোগে অপরাধীরা দুর্গম চরগুলোকে রীতিমতো অভয়ারণ্যে পরিণত করেছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদে পুলিশি তৎপরতা না থাকায় চোর, ডাকাত এবং মাদক কারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এতে জীবন জীবিকা নিয়ে শঙ্কিত চরবাসী। যমুনার বুকে জেগে ওঠা চর গরু পালনের জন্য বেশ উপযোগী। উর্বর এসব জমিতে ঘাস ও নানা ফসল থাকায় প্রাকৃতিক খাবারেই মোটাতাজা হয় গরু। ফলে গরু পালন লাভজনক হওয়ায় এটি চরাঞ্চলের জীবিকার অন্যতম উৎস। এবার সেই গরুর দিকে নজর পড়েছে দুর্বৃত্তদের। বাড়ি বা মাঠ থেকে চোখের নিমিষে পশু নিয়ে যাচ্ছে তারা। গেল ৩রা আগস্ট একদল ডাকাত বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চল থেকে কয়েকটি গরু নৌকায় তুলে নিয়ে যাওয়ার পথে সিরাজগঞ্জের কাজীপুরের সীমানায় ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে নিহত হন 2 জন, আহত হন আরও 2 জন। প্রতি বছর বন্যা হয়। বর্ষার সময় আসলে আমরা এই চরাঞ্চলের মানুষগুলো তারা তাদের গবাদি পশুগুলো পালন করার জন্য যে নিরাপদ যে পরিবেশ দরকার সেটি কিন্তু আমরা পাই না। সারিয়াকান্দির 12টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নই পুরোপুরি চর, আরও 3টির অংশবিশেষ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চর এলাকা বর্ষার দিন আইলে পরে চোর ডাকাত বেশি হয়, গরু টুরু চুরি করে নিয়ে যায় মানুষ। গোলা বারুদ থাকলে পরে ফায়ার করলে তার মানুষ যেতে পারে না। মাদকের বিষয়টা ব্যাপক হারে বৃদ্ধি পাইছে। চোরা কারবারির একটা নিরাপদ অঞ্চল। এসব অঞ্চলের নিরাপত্তায় 17 বছর আগে অস্থায়ী ভিত্তিতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও তা ভাঙনে বিলীন হয়। পরে 2010-এ পুলিশ ফাঁড়ি স্থাপনে প্রস্তাব পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকায় দুর্গম চরাঞ্চলকে রীতিমতো অভয়ারণ্য বানিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। দেদারসে চলছে চুরি, ডাকাতি ও মাদকের কারবার। কোনো অঘটন ঘটলেই আমরা সারিয়াকান্দি থানায় যাব, অভিযোগ করি, পুলিশ আসতে চায় না। গত 1 মাস আগে আমার এই ছোনপাশা থেকে গরু ডাকাতি হয় প্রকাশ্যে। এখানে পুলিশ ফাঁড়ি হলে নিচে টিচি করে হবে না, চুরি ডাকাতি হবে না। এই জন্যে পুলিশ ফাঁড়ি এখানটা দরকার। চরাঞ্চলে পুলিশের উপস্থিতির প্রয়োজনীয়তা স্বীকার করে আবারও ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়ার কথা বলছে পুলিশ। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়। কোথাও কোনো সংবাদ পেলে আমরা দ্রুত পদক্ষেপ নেই, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি। থানার মূল ভূখণ্ড থেকে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করাটা মানে কঠিন হয়ে পড়ে। তো এখানে ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র হলে আমাদের পুলিশের পক্ষ থেকে সেটা আইন শৃঙ্খলা রক্ষা করা ওই অঞ্চলের জন্য অনেকটা সহজ হবে। চরের মানুষের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। আজব এক মাছের আড়ত ভৈরবে রাতভর কানাকানি করে হয় মাছ বিকিকিনি। পলতাকান্দা মাছের আড়ত নামে পরিচিত এই আড়তে গুলশা, ট্যাংরা, আইড় থেকে শুরু করে মিঠা পানির নানা জাতের মাছ মেলে। এই বাজার থেকে শুধু রাজধানী বা চট্টগ্রামেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা মাছ কিনে নিয়ে যান। তবে হাওর ও নদীতে মাছ কমে যাওয়ায় আগের চেয়ে এখন বেচাকেনা কম হয় বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আড়তদার ও পাইকারদের মধ্যে কানাকানি করে চলছে মাছ বেচাকেনা। এটি কিশোরগঞ্জের ভৈরবের মাছের আড়তের দৃশ্য, যা অনেকের কাছে পলতাকান্দা মাছের আড়ত নামে পরিচিত। মেঘনা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা দেশি মাছের বিশাল এই পাইকারি আড়তে কিশোরগঞ্জের হাওর ছাড়াও হবিগঞ্জ ও নেত্রকোনার হাওরের মাছও আসে এই বাজারে। গুলশা, ট্যাংরা, আইড়, রুই, বাইম, বোয়াল, শিং, কই, বৈশা, চান্দা, কাচকি মাছের জন্য সুনাম রয়েছে ভৈরবের এই আড়তের। আসলে কানাকানির দামটা এই কারণে একজনের দামটা শূন্য, একজনে পারে না নিতে পারে। আর কানাকানি দামটা বললে একজনে আর দামটা করে নিতে পারে না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, যাবতীয় অনেক ধরনের মাছ আছে। রুই, কাতল, আইড় বল থেকে তৈরি। বিকেল 4টা থেকে মাছ আসা শুরু হয় বিভিন্ন ট্রলার এবং নৌকায়। তখন থেকে বেচাকেনা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। এগুলো সব ভালো মাছ, মেঘনা নদীর মাছ, খাইতে খুব সুস্বাদু, দেখতেও খুব সুন্দর। পাইকারি রেটে এরা নিয়ে এদের বাজারে খুচরা বাজারে বিক্রি করে। আর আমরা এখানে বেচাকেনা চলে রাত্রে 9টা 10টা পর্যন্ত বেচাকেনা চলে। তবে মাছ ব্যবসায়ীরা বলছেন, আগে প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার মাছ কেনা বেচা হতো, কিন্তু নদীতে মাছ কম থাকায় বর্তমানে 1 থেকে 1.5 কোটি টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। আগে 4-5 কোটি টাকার মাছ, এখন আপনার বর্তমানে 1-1.5 কোটি টাকার মাছ বেচা কেনা হয়। সুনামগঞ্জ, সিলেট, বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা মাছ নিয়ে আসে, পাইকাররা আবার এখান থেকে ঢাকা নিয়ে যায়। হাওর ও নদ নদীর মাছের উৎপাদন বাড়াতে সঠিক উদ্যোগেরও আহ্বান ব্যবসায়ীদের। এখন বর্তমানে মাছের কম
কারেন্ট জালে হুকি করছে, পরে লিঙ্ক জালে বন্ধ করে দিছে। প্রশাসনের কাছে আমার দাবি যাতে লিঙ্ক জাল, কারেন্ট জাল এগুলি যাতে নদীতে বন্ধ হয়ে যায়। 3 দশক আগে মেঘনা নদীর তীরে প্রায় 630 একর জমির উপর ভৈরবের পদ্মাকান্দায় মাটি ভরাট করে গড়ে ওঠে ভৈরব বাজার মাছের আড়ত। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের লাদাখে রাজ্যের দাবিতে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনার জেনে অধিকার কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে মামলায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় অঞ্চলটির অন্তর্ভুক্তির দাবিতে গত 2 সপ্তাহ ধরে অনশন করে আসছিলেন সোনম ওয়াংচুক। এর মধ্যে গত বুধবার লাদাখের লেতে শুরু হয় এ বিক্ষোভ, পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা লে শহরের একটি বিজেপি সহ অফিস ও বেশ কয়েকটি যানবাহনে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়, এতে নিহত হন 4 জন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকে বসার কথা রয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।